৭৮ বছরের স্বাধীনতা দিবস উদযাপনের আগেই ভারত কিন্তু এবার নিজের স্বদেশী আইন প্রবর্তন করে ফেললো এবং বদলে ফেললো তাদের প্রায় ১৬০ থেকে ১৫০ বছরের কিন্তু আইন, যেটা কিন্তু মেনলি ব্রিটিশদের সময়কালে কিন্তু দেওয়া হয়েছিল ব্রিটিশদের দ্বারা, এবং এগুলোকে ছেড়ে দিয়ে ভারত এবার নিজের আইন কিন্তু এবার তৈরি করলো বর্তমানে, যেটা কিন্তু মেনলি ২০২৩ সালে তৈরি করা হয়েছিল ভারতীয় পার্লামেন্টের দ্বারা, এবং এটার কিন্তু ইমপ্লিমেন্ট অর্থাৎ লাগু হচ্ছে গিয়ে কিন্তু ১ জুলাই থেকে। তো এখন যদি কথা বলি যে মেনলি আমরা যে ৩টি আইনের কথা বলছি সেটা হচ্ছে গিয়ে একটা যেটা হচ্ছে গিয়ে আইপিসি, সেকেন্ড হচ্ছে গিয়ে সিআরপিসি এবং থার্ড হচ্ছে গিয়ে এভিডেন্স অ্যাক্ট। তো এখানে কিন্তু থাকছে হচ্ছে গিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এই আইনে বদলানোর পর তাদের দ্বারা কিন্তু বিভিন্ন ইমপ্লিমেন্ট করা হয়েছে এই জিনিসগুলোর মধ্যে, এবং ইনক্লুড করা হয়েছে অনেক জিনিস, যার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য জিরো এফআইআর, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন স্পিডি জাস্টিস এবং টেকনোলজির কিন্তু খুব পরিমাণের কিন্তু ব্যবহার। এগুলো কিন্তু যেগুলো ছিল হচ্ছে গিয়ে কিন্তু ১৫০ বছরের পুরনো বা ১৬০ বছরের পুরনো কিন্তু আইনে কোনো রকমভাবেই ছিল না। তো খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাটার কিন্তু এখানে কিন্তু উঠে আসছে ভারতীয় পার্লামেন্টের দ্বারা, এবং তাদের দ্বারা কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে নতুন আইন। তো এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ তথ্যচিত্রের এই পর্বে আমরা এই ব্যাপারটা নিয়েই অর্থাৎ ৩টে আইন নিয়ে আলোচনা করব এবং পুরোপুরি জানার চেষ্টা করব এই আইনটা ভালো কতটা এবং কতটা খারাপ এবং কতটা দরকার ছিল ভারতের জন্য। তো বন্ধুরা, আমি হচ্ছি অভিজিৎ। তো শুরু করা যাক ভিডিওটা। তো মেনলি হচ্ছে কিন্তু যদি এখন আমরা আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট নিয়ে কথা বলি, তো প্রথমে সেটা নিয়ে একটা ছোট্ট ডেসক্রিপশন দিই, কারণ অনেকের কাছেই হয়তো এই ব্যাপারটা কিন্তু খটোমটোর বিষয় যে আইপিসি কি হয়, সিআরপিসি কি হয় বা এভিডেন্স অ্যাক্ট কি হয়। তো আইপিসি মানে হচ্ছে কি ইন্ডিয়ান পিনাল কোড, যেটা কিন্তু মেনলি লাগু করা হয়েছিল গিয়ে ১৮৬০ সালে ম্যাকালের দ্বারা, অর্থাৎ ব্রিটিশ কর্তা তার ম্যাকালের দ্বারা কিন্তু লেখা হয়েছিল এই ইন্ডিয়ান পিনাল কোড, যেটা দিয়ে মেনলি কিন্তু পুলিশ কিন্তু কাজ করতো। অর্থাৎ কোনো যদি ক্রাইম করা হতো কোনো মানুষের দ্বারা, তো ফৌজদারি যে কাজটা করা হতো, যে ধারাগুলো লাগানো হতো পুলিশের দ্বারা, সেটা কিন্তু নেওয়া হতো আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পিনাল কোড দিয়ে। এবং এখানে কিন্তু মেনলি ছিল হচ্ছে গিয়ে ৫১১টা ধারা, এবং এখন বর্তমানে কিন্তু সেটা বদলে তার নাম করা হচ্ছে বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা। তো এটা বদলে গিয়ে নাম হয়েছে, এবং এখানে কিন্তু বর্তমানে ৩৫৮খানা ধারা রয়েছে। তো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটা ধারার কিন্তু বড় পরিবর্তন হয়েছে, এখানে সংখ্যা কমে গিয়েছে। তো দ্বিতীয়ত এরপর যদি কথা বলি যে সিআরপিসি জিনিসটা কি হয়, তো সিআরপিসি নিয়ে আমাদের যে ধারণাটা রয়েছে যে সিআরপিসি জিনিসটা কি হয় সেটা আমরা অনেকেই বুঝি না, কারণ সিআরপিসি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি জাজরা ব্যবহার করে। যে সিআরপিসিটা দিয়ে অর্থাৎ কোনো একটা মানুষের বিরুদ্ধে রিপোর্ট হলো বা কেস হলো, যে তার বিরুদ্ধে ৩০৭-এর মামলা বা ৩০২-এর মামলা লাগলো, বা ধরো যে যেটা এখন বর্তমানে প্রথম আইনটা লাগার পর যেটা প্রথম মামলা হয়েছে যে ৪২০ নিয়ে একটা কলকাতায় মামলা হয়েছে, যেটা হচ্ছে কিন্তু ফ্রড কেসের মামলা, তো সেটাকে এখন ৩১৮তে লাগানো হচ্ছে। তো এই যে লাগানোটা হলো এইটা আইপিসি অনুযায়ী পুলিশ লাগালো। এরপর তারপরে যেটা নিয়ে হচ্ছে কি কিন্তু যে এটা নিয়ে যে বিচারটা হবে সেটা হচ্ছে সিআরপিসিতে, অর্থাৎ যেটা নিয়ে কোর্টে হচ্ছে গিয়ে কিন্তু যে শুনানি দেওয়া হয়, অর্থাৎ জাজের দ্বারা শুনানি দেওয়া হয়, সেটা হচ্ছে সিআরপিসি দেওয়া হয়। তো এখানে হচ্ছে গিয়ে যে তারপর জাজ ঠিক করে যে কাকে পুলিশ রিমান্ডে দেওয়া হবে, জুডিশিয়াল রিমান্ডে দেওয়া হবে, সেটা হচ্ছে গিয়ে কিন্তু জাজ ঠিক করে। তো এবার কথা হচ্ছে গিয়ে কিন্তু যে এই সিআরপিসি সেটা হচ্ছে গিয়ে কিন্তু প্রবর্তন করা হয়েছিল গিয়ে কিন্তু যে ১৯৭৩ সালে এটা প্রবর্তন করা হয়েছিল, সেটাকে চেঞ্জ করে কিন্তু ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় কিন্তু নতুন আইন কিন্তু প্রবর্তন করেছে, যেটা ২০২৩-এ করেছে, তো সেটাই লাগু করা হচ্ছে। এরপর কথা হচ্ছে কিন্তু এভিডেন্স অ্যাক্ট, সেটা কিন্তু মেনলি পুরনো হচ্ছে কিন্তু প্রায় দেখতে গেলে ১৫০ বছরের কাছাকাছি। তো সেটা হচ্ছে কি ১৮৭২ সালে প্রবর্তন করা হয়েছিল ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। তো কোনো রকম ক্রাইম করা হলে তার এভিডেন্সের উপরে কাজ করতে এই এভিডেন্স অ্যাক্ট। তো সেটাকে এখন পরিবর্তন করে ২০২৩-এর আইন আনা হয়েছে। তো সেটা মেন এখন বর্তমান নাম হচ্ছে কিন্তু বিএসএ অর্থাৎ ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। তো তার অনুযায়ী কিন্তু কাজগুলো করা হবে। তো এবার কথা বলবো হচ্ছে কিন্তু যেটা এই নিয়মগুলো আনা হয়েছে, তো এখানে তার যে গুরুত্বটা কি ছিল বা এটা আনার প্রয়োজনটা কি ছিল, অর্থাৎ এটা মেন যেটা ভালো দিক হচ্ছে সেটা হচ্ছে কিন্তু যদি আমরা দেখতে যাই যে সবার প্রথমে হচ্ছে জিরো এফআইআর। তো হচ্ছে কি আগে কোনো জায়গায় যদি ক্রাইম হতো তো সেই জায়গাটায় গিয়ে তার নিকটবর্তী যে পুলিশ স্টেশন আছে সেখানে গিয়ে এফআইআর করতে হতো। তো সেটা অন্য জায়গায় গিয়ে করার কিন্তু প্রভিশনটা খুব কম পরিমাণেই ছিল, বা আমরা বাড়ি বসে যেটা হচ্ছে গিয়ে কিন্তু যে অনলাইনের মাধ্যমে আবেদন করে যেটা যে আমাদের কেস ফাইল করা সেই সব কোনো রকম ভাবে ছিল না সুবিধা। তো এখন বর্তমানে এটা হচ্ছে গিয়ে জিরো এফআইআর। তো আমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকি না কেন আমরা জিরো এফআইআর লজ করতে পারি, এবং সেখানে গিয়ে কিন্তু কমপ্লেন করলে সেখানে কিন্তু কমপ্লেনটা নেওয়া হবে, সেটাকে বলা হয় জিরো এফআইআর। তো এরপর কথা হচ্ছে কি জিরো এফআইআর কিন্তু আগে এতটা পরিমাণে ছিল না, এখন এটা কিন্তু লাগু করা হবে জিরো এফআইআর, যেখানে খুশি আমরা গিয়ে কিন্তু এটা নামে কমপ্লেন করে দিতে পারি। তো এরপর কথা হচ্ছে গিয়ে কিন্তু যেটা অনলাইনের মাধ্যমে আমি কথা বললাম, যে অনলাইনের মাধ্যমে এবার আমরা করতে পারবো হচ্ছে কি ফাইল, মানে ঘরে বসেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে দেওয়া যাবে, অর্থাৎ এফআইআর কিন্তু লজ করে দেওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।
তারপরে যদি আমরা কথা আসি যে বিভিন্ন কেসের যেগুলো হচ্ছে কি স্পিডি জাস্টিস, অর্থাৎ আগে যদি কোনো রকমভাবে কেস হতো তো সবার মনে একটাই আসতো যে কেস হবে তার মানে তো অনেক দিন সময় লাগবে। তো এখন বর্তমানে সেটা হচ্ছে কিন্তু যে একটা কেস হওয়ার পর কিন্তু তার 60 দিনের মধ্যে পুলিশকে কিন্তু পুরো একটা চার্জশিট তৈরি করতে হবে এবং তার 45 দিনের মধ্যে কিন্তু কোর্টকে শুনানি দিতে হবে জিনিসটা, অর্থাৎ স্পিডি জাস্টিস নিয়ে এখানে কথা বলা হয়েছে এই আইনে। এবার ব্যাপারটা কতটা ইমপ্লিমেন্ট হবে সেটা সময়ের সাথে সাথে দেখতে হবে। তারপর আরেকটা যেটা বড় কথা হচ্ছে গিয়ে কোনো রকম ভাবে যে ভিকটিম অর্থাৎ রেপ ভিকটিম যাদের ছিল তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট, এবং বিভিন্ন যে বড় বড় ধরো যে যারা বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষ যারা আসতে পারে না কোর্টে, তাদের যে স্টেটমেন্ট রেকর্ড করানোর জন্য এবার কিন্তু ভিডিও বা রেকর্ড অর্থাৎ কথার অডিও সেগুলোও কিন্তু এবার কিন্তু নেওয়া হবে মানুষের মানে কোর্টের দ্বারা, অর্থাৎ কোর্টে অ্যাকসেপ্টেড হবে এই জিনিসগুলো। অর্থাৎ এখানে ভিডিওর উপর বা টেকনোলজির উপর খুব পরিমাণের কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এই আইনে। তো তারপরে আবার যদি আমরা কথা বলি যে এই আইনের সব থেকে বড় একটা ব্যাপার যেটা হচ্ছে কিন্তু জেন্ডার ইকুয়ালিটি দেওয়া হয়েছে এই আইনে। তো আগে কিন্তু প্রত্যেকটা জেন্ডার অনুযায়ী আলাদাভাবে কথা বলা হতো, এখানে কিন্তু মানে পার্সন কিন্তু বলা হতো না থার্ড জেন্ডারের ব্যক্তিদের, অর্থাৎ ট্রান্সজেন্ডারের যদি আমরা ব্যক্তি দেখি তাদের কিন্তু বলা হতো না। তো এখানে কিন্তু এখন 3টে জেন্ডারকেই কিন্তু বলা হচ্ছে পার্সন। তারপর হচ্ছে কিন্তু মব লিঞ্চিং, অর্থাৎ হচ্ছে গিয়ে কিন্তু যে আগে যে জমাট বেঁধে ধরো কোনো কাউকে দোষী প্রমাণ হলো, পাড়ার মধ্যে ভিড় করে ধুমধাম মেরে দিল, সে তাদের উপর কোনো রকম কেস নেই, বা লোকটা মরে গেল কোনো রকম কেস নেই, গণধোলাই ব্যাপারটা কিন্তু এবার আর চলবে না, অর্থাৎ মব লিঞ্চিং করা কিন্তু চলবে না। মব লিঞ্চিং এবারে কিন্তু ক্রাইম। এখন রেপ কেসে যদি কথা বলি তো রেপ কেসের ক্ষেত্রে আগে দেখা যেত যে বিভিন্ন যে ক্রাইমগুলো হতো তার মেডিকেল রিপোর্ট আসতে অনেকটা টাইম লাগতো, এবং সেক্ষেত্রে কিন্তু যে দোষী থাকতো তার কিন্তু ঘুরে বেড়ানোর একটা চান্স ছিল। তো এখন একটা করা হয়েছে যে স্পিডি রিপোর্ট, অর্থাৎ 7 দিনের মধ্যে কিন্তু রিপোর্ট কিন্তু দিতে হবে পুলিশকে, মানে পুলিশের কাছে, অর্থাৎ কোর্টে কিন্তু পেশ করতে হবে। অর্থাৎ যে মেডিকেল টিমটা কাজ করে তাদের পিছনে তাদের কিন্তু 7 দিনের মধ্যে রিপোর্টটা দিতে হবে। এবং আরেকটা ব্যাপার যেটা থাকে যে ভিডিওর কথা আমি বলছিলাম যে এবার যে ভিডিওর স্টেটমেন্টটা নেওয়া হবে সেটার ক্ষেত্রে কিন্তু মেয়েদের খুব সুবিধা হবে, যারা রেপ ভিকটিম থাকে তাদের ক্ষেত্রে খুবই মানে আর কি বলবো ওই হিনিয়াস ব্যাপার, যেটা হচ্ছে মানে একদম হিনিয়াস ক্রাইম। তো একটা অ্যাকচুয়ালি রেপ তো একটা হিনিয়াস ক্রাইম। তো তাদের মানে আর কি সোশ্যালি আসা, অর্থাৎ গ্যাং রেপ হওয়ার পর কোনো মেয়ে যে কোর্টে আসা সেটা তার জন্য খুবই একটা কষ্টের ব্যাপার। তো সেখানে এসে তার আবার স্টেটমেন্ট দেওয়া সেটাও একটা খুব পরিমাণের ব্যাপার, এবং তার উকিলের জেরা সেগুলোকে দেখতে গেলে এবার যদি দেখা যায় যে তার স্টেটমেন্টটা ভিডিওতে অর্থাৎ বাড়ি বসেও সেও কিন্তু দিলে সেটা কিন্তু রেকর্ড হয়ে যাবে, মানে আর কি অ্যাকসেপ্টেড হবে। এরপর হচ্ছে কিন্তু ধরো কেউ কলকাতায় আছে, তার কিন্তু স্টেটমেন্ট রেকর্ড করবে দিল্লি পুলিশ, তো সেটা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কিন্তু তার স্টেটমেন্ট রেকর্ড করে নেওয়া যাবে, তাকে ওই জায়গাটায় না গেলেও হবে। তো এরপর আরেকটা বড় ব্যাপার যেটা করা হয়েছে যে এবার কিন্তু সংজ্ঞা দেওয়া হয়েছে টেরোরিস্টদের, অর্থাৎ টেরোরিস্টদের আগে কিন্তু কোনো রকম ভাবে সংজ্ঞা ছিল না, এখানে কিন্তু এই আইনের মধ্যে কিন্তু নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে টেরোরিস্টদের। বোঝা যাচ্ছে কত একটা গুরুত্বপূর্ণ আপডেটের কিন্তু দরকার ছিল। এবং ব্যাপারটা হচ্ছে গিয়ে পুরোপুরি টেকনোলজিক্যাল যে ক্রাইমগুলো অর্থাৎ সাইবার ক্রাইম বলো বা বিভিন্ন রকম ভাবে যে সংগঠিত করে ক্রাইমগুলো সেগুলোকে কিন্তু আটকানোর মতো কিন্তু প্রভিশন কিন্তু খুব কম হয়ে গিয়েছিল আগের যে আইপিসি ছিল সেখানে। তো পুলিশের জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেওয়া হয়েছে যে এখানে কিন্তু পুলিশের উপর অনেকটা দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কিন্তু ইউএপিএ যার তার উপরে কিন্তু পুলিশ এবার বিবেচনা করে লাগাতে পারবে। আর এটা নিয়ে একটা ক্রিটিসিজমও আছে, তো সেটা ভিডিও শেষের দিকে আমি আলোচনা করব। এরপর হচ্ছে কিন্তু যেটা হচ্ছে কিন্তু পুলিশের এবার অ্যারেস্টের ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা ডিএসপি লেভেলের অফিসারের কিন্তু পারমিশনের দরকার কিন্তু ইমপ্লিমেন্ট, অর্থাৎ এই আইনটা লাগানোর জন্য সরকারের দ্বারা কি করণীয় অর্থাৎ কি কাজ করা হচ্ছে। তো সরকারের দ্বারা যদি আমরা কাজ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ব্যুরো অফ পুলিশ রিসার্চ যারা রয়েছে, যারা হোম মিনিস্ট্রির আন্ডারে আসে, তারা কিন্তু এখন ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছে এবং পুলিশদের এবং অফিসারদের কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং এরপর যদি আমরা কথা বলি যে ম্যাজিস্ট্রেট বা আইএস আইপিএস তাদের জন্য কিন্তু যে লাল বাহাদুর শাস্ত্রী একাডেমি রয়েছে অর্থাৎ লাবাসনা যেখানে রয়েছে সেখানে কিন্তু 5 দিনের জন্য একটা কিন্তু কন্ডাক্ট করা হয়েছে গিয়ে অফিসিয়াল ভাবে কিন্তু তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এরপর হচ্ছে গিয়ে সোশ্যাল গ্রুপদের কিন্তু অর্থাৎ বিভিন্ন যে সোশ্যাল গ্রুপরা যেগুলো কাজ করে এনজিও বা বিভিন্ন রকম যে সোশ্যাল গ্রুপগুলো কাজ করে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন রকম ভাবে কিন্তু কাজ করা হচ্ছে। এরপর হচ্ছে কিন্তু যে পিআইবি অর্থাৎ যে প্রেস ইনফরমেশন ব্যুরো তাদের দ্বারা কিন্তু কাজ করা হচ্ছে, যেটা হচ্ছে সরকারের মেনলি আউটলেট তো প্রেস ইনফরমেশন ব্যুরো, তো তাদের দ্বারা করা হচ্ছে কিন্তু যে 20খানা কিন্তু স্টেটে কিন্তু কাজ করছে এবং তারা এবং বিভিন্ন যে মিডিয়া হাউসগুলো রয়েছে তাদেরকে ডেকে এবং বিভিন্ন রিজিওনাল ভাষায় কিন্তু তারা কিন্তু এগুলোকে কিন্তু যে ডিসকাস করবে তাদের সাথে, এবং যে স্টুডেন্টদের মধ্যে কিন্তু আনা অর্থাৎ যে পড়াশোনা করা হয় অর্থাৎ উকালতি পড়ায় সেখানে কিন্তু এই সিআরপিসি এই বদলে গিয়ে বা আইপিসি বদলে গিয়ে এভিডেন্স অ্যাক্ট বদলে গিয়ে এই যে নতুন যে 3টে আছে বিএনএস বিএসএস আর বিএসএস এই 3টে কিন্তু
ইমপ্লিমেন্ট করা 2025-26 যে ইয়ার রয়েছে সেই ইয়ার থেকে। তো এগুলো করা হচ্ছে। আর একটা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যেটা রয়েছে তাদের দ্বারা করা হয়েছে ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্কের মধ্যে সেটা তারা করেছে, অর্থাৎ হচ্ছে যে ক্রিমিনাল সিসিটিএনএস এর মধ্যে তারা করেছে। অর্থাৎ সিসিটিএনএস যদি আমরা দেখে যাই যে সেন্ট্রালি একটা কিন্তু সিস্টেম, যেটা হচ্ছে ধরো কেউ সাউথ ইন্ডিয়ায় ক্রাইম করলো বা পশ্চিমবঙ্গ থেকে কেউ যদি ধরো বাইরে যায়, যারা যে বেঙ্গালুরুতে কাজ করতে যায় বা গুজরাটে কাজ করতে যায় বা তামিলনাড়ুতে কাজ করতে যায়, তো সেখানে তাদের উপরে একটা ক্রাইম হলো, তো কেউ একটা বড় সড়ো কেউ ক্রাইম করে মার্ডার করে দিল, তো সেটা যদি তাদের সেখানে যদি কমপ্লেন করে তাদের নামটা যদি থাকে, তো এবার পুরো সার্ভারে তাদের কাছে কিন্তু একটা কিন্তু নাম কিন্তু থাকবে পুরো ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে, অর্থাৎ সেখানে তাদের পুলিশরা আপডেট করবে এবং কলকাতার পুলিশ এখান থেকে দেখতে পারবে। তো এটা হচ্ছে গিয়ে কিন্তু সিসিটিএনএস এর মধ্যে কিন্তু করা হয়েছে, এবং এখানে কিন্তু সিসিটিএনএস এর মধ্যে কিন্তু ভিডিও রেকর্ডিং, ফটোগ্রাফি এবং অডিওর কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু দেওয়া হয়েছে। তো এরপর কথা বলবো হচ্ছে এর ক্রিটিসিজম, যে খুব পরিমাণে কিন্তু এটা ক্রিটিসাইজ করা হচ্ছে। তো মেনলি প্রথম যদি ক্রিটিসিজম আসি, তো এখানে কিন্তু মেন বলা হচ্ছে গিয়ে যে জুডিশিয়াল যেটা হচ্ছে গিয়ে কিন্তু যেটা বলা হচ্ছে ম্যাক্সিমাম পুলিশ কাস্টাডির কথা, এটা হচ্ছে গিয়ে 15 দিন থেকে বাড়িয়ে কিন্তু মেনলি কিন্তু 90 দিন পর্যন্ত করা হয়েছে। তো আগে বলছিলাম যে ইউএপিএ অর্থাৎ হচ্ছে গিয়ে কিন্তু যেটা টেররিস্টের ধরো কারোর উপর একটা সন্দেহ হচ্ছে, সেটা মানি লন্ডারিং করছে, তার উপর কিন্তু পুলিশ বুঝে শুনে ইউএপিএ লাগাতে পারে। তো এটা একটা কিন্তু মিস ইউজের একটা ব্যাপার থাকতে পারে পুলিশের মধ্যে। ধরো পুলিশের কারোর সাথে একটা খুব রাগ বা আক্রোশ হয়েছে, তার উপরে কিন্তু ইউএপিএ লাগাতে পারে, যতক্ষণ না অবধি প্রমাণ হচ্ছে তো ততক্ষণ অবধি কিন্তু ইউএপিএ লাগতে পারে। কিন্তু এই ইউএপিএ এর ব্যাপারটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে কি কিন্তু বেল পাওয়া যায় না এই ব্যাপারটায়। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে অপোজিশন লিডাররা কিন্তু খুব পরিমাণে কিন্তু আলোচনা করছে যে এই ব্যাপারটা পুলিশের উপর থাকলে হচ্ছে গিয়ে কিন্তু পরে কিন্তু মিস ইউজ হতে পারে ব্যাপারটা। তো আর একটা যেটা ব্যাপার নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে কিন্তু যে এই ব্যাপারটা নিয়ে কোনো রকম ভাবে ডিসকাস হয়নি ব্যাপারটা। কিন্তু এই ব্যাপারটা যখন আনা হয়েছিল 2023-এ, তখন কিন্তু পার্লামেন্টের প্রায় 100 জনের এমপি থাকে, তাদের কিন্তু প্রায় সাসপেন্ড ছিল প্রায় 100 জনের উপর, যে বিরোধী দলের নেতারা। তো সেই সময় পুরোপুরি মানে আর কি ডিসকাস হয়নি ব্যাপারটা, যে কোন অপোজিশনদের যে একটা মতামত নেওয়া, যে তাদের দ্বারা ডিসকাস করা যে এই জিনিসটা ভালো বা এই জিনিসটা খারাপ, সেই জিনিসটা করা হয়নি। তো এটা নিয়ে একটা সুপ্রিম কোর্টে কিন্তু পিটিশন ফাইল করা হয়েছে। তো ব্যাপারটা নিয়ে আরেকটু ডিসকাশনের জন্য গভর্নমেন্টের আরেকটু সময় দেওয়া উচিত। ব্যাপারে অনেক কিছু ভালো রয়েছে, অনেক কিছু খারাপও রয়েছে, আমি পুরোটা তোমাদের সামনে তুলে ধরলাম। এবার কতটা ভালো হয়েছে কতটা খারাপ হয়েছে এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।